হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নং 31-এর সৃজনশীল 2 নম্বরের সমাধান করব। সো এটা হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি। কারণ এতদিন যাবো তোমরা হয়তো রিডিংগুলো পড়ে আসতো, বহু নির্বাচনে পড়ে আসতো। এখন থেকে যে সৃজনশীলগুলো করাবো এগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি, এবং যদি এগুলো সরাসরি নাও আসে এগুলো থেকে প্রশ্ন কিন্তু করা হবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওগুলো পুরো দেখবা এবং আমার সাথে সাথে ভিডিওটা পজ করে করে প্রশ্নগুলো এখনই পড়ে ফেলবা, কারণ পরবর্তীতে কিন্তু আর পড়া হবে না। সো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সকল সাজেশন সবার আগে পেতে। সো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। সৃজনশীল 2 পৃষ্ঠা নং 31। আমরা এখানে উদ্দীপকের 3টা চিত্র দেখতে পাচ্ছি, এম, আর এবং এন নামে এদেরকে চিহ্নিত করছে। ক নম্বর প্রশ্ন বলছে অফসেট কি। তো আমরা প্রশ্নের সাথে উত্তর সহ একসাথে দেখিনি। এই তো প্রশ্নটা এখানে দেওয়া আছে একবার, এম আর এন। তো প্রথম প্রশ্ন ছিল ক নম্বর অফসেট কি। এটা ডিরেক্ট মুখস্থ করে ফেলো। যেসব জলজ উদ্ভিদের পর্বমধ্য ছোট ও মোটা হওয়ার কারণে কাণ্ডকে খর্বাকৃতি দেখায় সেগুলি হচ্ছে অফসেট। ঠিক আছে, অফসেট কি মানে যে ওই যেসব উদ্ভিদের পর্বমধ্য ছোট ও মোটা হওয়ার কারণে কাণ্ডকে খর্বাকৃতি দেখায়, সোজা কথা হচ্ছে কাণ্ডকে কি দেখায়, খর্বাকৃতি দেখায়, ওগুলো হচ্ছে অফসেট। আমাদের খ নম্বর প্রশ্ন ছিল কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয় কেন, ব্যাখ্যা করো। কি উদ্ভিদ? কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ কেন বলা হয়। খ নম্বর উত্তর হচ্ছে কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ। ঠিক আছে, এই জন্য মূলত ওদেরকে পতঙ্গ ফাঁদ বলা হয়। কলসি উদ্ভিদের পাতা রূপান্তরিত কলস বা থলের আকার ধারণ করে, আমাদের যে কলসি আছে না ওটার আকার ধারণ করে। এর ভেতরে পতঙ্গ ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায়। তোমরা হয়তো অনেকটা ডিসকভারি হয়তো মোবাইলে দেখছো যে কিছু কিছু পাতা আছে যেগুলোর ভিতরে যদি তুমি আঙ্গুলো দাও পাতাটা বন্ধ হয়ে যায়, কাটা কাটা। ঠিক আছে না? তো এইটাই হচ্ছে পাতাটার কথা বলতেছে এখানে। পর উদ্ভিদ পতঙ্গে দেহ থেকে রস চুষে নেয়, এই জন্য কলসি উদ্ভিদকে পতঙ্গপাত বলা হয়। মানে উদ্ভিদটা কি করে, অনেক চালাক, যখন কোন একটা পতঙ্গ ওই পাতার মধ্যে ঢুকে আস্তে করে দরজাটা বন্ধ করে ফেলে পাতার। তো যে ভিতরে যেটা ঢুকছে পতঙ্গ বা পোকা ওইটার বেরোতে পারে না, তখন ওই পোকাকে মেরে ওই যখন মারা যায় পোকাটা, ওই পোকা থেকে রসটা চুষে নেয় কে, উদ্ভিদটা। ঠিক আছে, আমাদের গ নম্বর প্রশ্ন বলছিল প্রথম চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে বলছে, এটা সম্পর্কে আমরা চিত্র যেটা দেখতে পাচ্ছি এখানে কি দেখতে পাচ্ছি আমরা, তোমরা যদি রিডিং পড়ে থাকো তাহলে এটা পারার কথা। উত্তরটা দেখে নি। গ নম্বর চিত্র এম চিহ্নিত অংশটি হলো সুন্দরী, গরান ইত্যাদি জলভূমির উদ্ভিদের শ্বাসমূল অথবা নিউ মাটোফোর। ঠিক আছে, মানে সুন্দরী গাছ, গরান গাছ ইত্যাদির কিন্তু এটা মূল বলতে যাচ্ছে। সমুদ্র উপকূলের লবণাক্ত ও কর্দমাক্ত মাটির উদ্ভিদে বা ম্যানগ্রোভ বনাঞ্চল উদ্ভিদে শ্বাসমূল বা নিউ মাটোফোর দেখা যায়। এটা অনেক সময় সুন্দরবনও দেখা যায় কিন্তু। এসব মূলে ছোট ছোট ছিদ্র থাকে। নিচে শ্বাসমূলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হলো, মানে মূলত এখানে বলছে না যে চিত্র একের চিহ্নিত অংশের চিহ্নিত অংশ কোনটা, এই আমের চিহ্নিত অংশ, এই চিহ্নিত অংশ এগুলার কি ব্যাখ্যা করো। এই তো এই চিহ্নিত অংশের কি, এগুলাকে কি বলে, শ্বাসমূল বলে। তো এটার সম্পর্কে ব্যাখ্যা করতে বলছে, মানে মোট কথা হচ্ছে তোমাকে শ্বাসমূল সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। সমুদ্র উপকূলে মাটি অধিক লবণ সমৃদ্ধ, এই মাটি সবসময় জলমগ্ন ও কর্দমাক্ত থাকায় মাটির সচ্ছিদ্রতা হ্রাস পায়, ফলে মাটিতে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং উদ্ভিদের শ্বসন বিঘ্নিত হয়। তাই এই অঞ্চলের উদ্ভিদের প্রধান মূল থেকে কিছু শাখামূল মাটি ভেদ করে খাড়াভাবে উপরে উঠে আসে। শ্বাসমূলে বায়ু ছিদ্র ও বায়ু কুঠুরি থাকায় এরা খুব সহজে গ্যাসীয় পদার্থের আদান প্রদান করতে পারে। তাই সমুদ্র উপকূলের উদ্ভিদের জন্য শ্বাসমূলের প্রয়োজনীয়তা অপরিহার্য। কথা ক্লিয়ার? খুবই ছোট কিন্তু তোমরা মিনিমাম যদি 3 থেকে 4 বার এটা বুঝে বুঝে পড়ো, দ্যাটস এনাফ। মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমি বারবার বলতেছি এগুলো প্র্যাকটিস করো, কারণ এগুলো পরীক্ষায় 100% আসবে। হুবহু না আসলে এটার থেকে মিলিয়েই দিবে তোমাকে। ঠিক আছে, ঘ নম্বর প্রশ্ন বলছে যে আর ও এন উদ্ভিদ দুটি তুলনামূলক আলোচনা করো। এই আর সম্পর্কে বলো এবং এন সম্পর্কে, এই যে এই উদ্ভিদ যে দুটা দিছে এই দুইটা সম্পর্কে তুমি ব্যাখ্যা করো। তো তোমরা তো রিডিং এর প্রশ্ন এগুলা, তো আমরা উত্তরটা দেখিনি। ক নম্বর উদ্দীপকের আর উদ্ভিদটি হলো স্বর্ণলতা, এইটা হচ্ছে স্বর্ণলতা, এগুলোকে বলে স্বর্ণলতা, এবং এন উদ্ভিদটি হলো রাসনা। ঠিক আছে, এদের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো। 1 নম্বর আলোচনা, 1 নম্বর পয়েন্ট, স্বর্ণলতা পরজীবী উদ্ভিদ, এদের ক্লোরোফিল থাকে না বলে খাদ্য তৈরি করতে পারে না। রাসনা পরাশ্রয়ী উদ্ভিদ, এরা বাতাস থেকে জলীয় ভাস্প শোষণ করে দেহের পানির চাহিদা মেটায়। এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্বর্ণলতা খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে দেয়, যাদেরকে চোষক মূল বলে। রাসনা উদ্ভিদের দেহে আকর্ষী মূল ছাড়াও এক ধরনের বিশেষ মূল থাকে যা দিয়ে উদ্ভিদটি বাতাস থেকে জলীয় ভাস্প গ্রহণ করে। এই জাতীয় মূলকে বায়বীয় মূল বলে। আমি আশা করবো তোমরা বুঝতেছো।
3 নম্বর হচ্ছে স্বর্ণলতা ও রাসনা উদ্ভিদ দুটির জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে সারা জীবন অন্য উদ্ভিদের উপর আশ্রয় গ্রহণ করতে হয়। মানে যে স্বর্ণলতা এবং রাসনা উদ্ভিদ দুটির জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে সবসময় অন্য আরেকটা উদ্ভিদের উপর চড়ে বসে এরা। স্বর্ণলতা মানে হচ্ছে এটা অন্য একটা গাছের উপর দিয়ে উঠে, তার মানে হচ্ছে এরা সরাসরি গোড়া থেকে ওঠে না, তার মানে আরেকটা গাছের উপর নির্ভরশীল। মানে উদ্ভিদ মানে গাছ, উদ্ভিদ মানে কি গাছ, মানে আরেকটা উদ্ভিদের উপর এটা নির্ভরশীল। ঠিক আছে, রাসনাও সেম, আরেকটা উদ্ভিদের উপর কি নির্ভরশীল, খেয়াল করো। এটা একটা গাছ না, এই গাছের মধ্যে এইগুলা ধরছে, তার মানে এগুলা কিন্তু এই গাছের ফল না, এগুলা মানে এই গাছ থেকে উঠছে। তোমরা খেয়াল করবে আম গাছের মধ্যে এখন যেহেতু আমের সিজন চলতেছে, আম গাছের মধ্যে দেখবা বাড়তে কিছু গাছ উঠছে, মানে আম গাছের ডালের মধ্যে, তো ওগুলো বাড়তে এইভাবে মানে আরেকটা গাছের উপর আশ্রয় গ্রহণ করে এরা। সুতরাং দেখা যাচ্ছে স্বর্ণলতা ও রাসনা উদ্ভিদের মধ্যে বাহ্যিক গঠনে বেশ পার্থক্য রয়েছে। তো আজকের ভিডিও তোর পর্যন্ত থাকবে, তোমার ভিডিওটা আবার দেখো এবং বুঝে বুঝে 5 থেকে 6 বার পড়বা, প্রয়োজন হলে তবু বুঝো, বুঝে একেবারে শেষ করে ফেলা। এখন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবং আমার ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।